সম্প্রতি এই বৈঠকে যে এখানে 20টি প্রস্তাব আসছে সেখান থেকে আমরা দেখলাম ফোনে কাতারকে দুঃখ প্রকাশ করে জানানো হলো। তো তার মানে হচ্ছে একটা গুডউইল যদি হোয়াইট হাউস কিংবা যুক্তরাষ্ট্র নিতে চায় সেখান থেকে তারা করতেই পারে, যেহেতু ভুল করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ইসরায়েল থেকে কাতারে এবং সেটা হোয়াইট হাউস বসে সমাধান হলো। সদিচ্ছা থাকলে তো সংকট সমাধান সম্ভব, যেটা আমরা ইসরায়েল এবং কাতারে হয়তো অল্প সময়ের জন্য কিন্তু এটা দেখেছি। তার মানে কি এই দীর্ঘমেয়াদী সংকট ফিলিস্তিনকে কেন্দ্র করে এটা কি জিয়ে রাখা হচ্ছে? ওয়েল, আপনি যে সদিচ্ছার কথা বললেন, জিয়ে রাখার কথা বলছেন, দুটো তো সাংঘর্ষিক হলো। আপনার প্রশ্নের মধ্যে কিন্তু ইঙ্গিত আছে, এটা ইঙ্গিত করে আপনি ছুড়ে দিলেন। তো সোমবার যখন হোয়াইট হাউসে নেতানিয়াহুকে পাশে রেখে প্রেসিডেন্ট ট্রাম্প 20 পয়েন্ট করছেন, ঠিক একই সময় সেখান থেকে ফোন করে কাতারের কাছে দুঃখ প্রকাশ বলেন, ক্ষমা যেভাবে বলেন, রিগ্রেট এটা প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন আপনি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা তো ছিল যে অস্ত্রবিরতির জন্য হামাস নেতাদেরকে দোহায় নিয়ে এলেন কথা বলার জন্য। তাদেরকে লক্ষ্য করে তো আপনি তাদেরকে খুন করার জন্য, হত্যা করার জন্য আপনি হামলাটা চালিয়েছিলেন। আপনার লক্ষ্যটা ভেদ করেনি। আদারওয়াইজ আপনার যদি টার্গেটটা ঠিক জায়গা মতো যেত, সবাই তো এলিমিনেটেড হয়ে যেত। কিন্তু সেখানে আমি যদি ভুল না করি 6 জন প্রাণ দিয়েছেন, এর মধ্যে একজন, মোট 9 জন, তারা মিড লেভেল হামাস লিডার। তার মানে আপনার হামলাটা কিন্তু, হামলার উদ্দেশ্য ছিল যে সর্ট অফ এন্ট্র্যাপ করা, যে হামাস লিডারদের দোহায় ডেকে এনে তাদের এলিমিনেট করবেন, তার পরের ধাপে আপনি যাবেন। আমি বিষয়টাকে ওইভাবেই দেখতে চাই, মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে, যে আপনার সদিচ্ছা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ আপনি অস্ত্রবিরতিতে ডাকলেন, আলোচনার টেবিলে তারা বসলো, সে সময় আপনি হামলা করলেন, এটি একটি দিক। আবার অন্য দিক হচ্ছে, নিশ্চয়ই আমাদের মনে আছে, একটু আমি আমার প্রথম পর্বে বলেছিলাম যে ইরান এবং ইসরায়েলের যে সাম্প্রতিক সংঘাতটা আমরা দেখেছি, এটা শেষ হলো। ইরান একটা সিম্বলিক অ্যাটাক চালিয়েছিল দোহায় আমেরিকান বেইজে, এবং তারা বলেছিল আগাম ঘোষণা দিয়ে, এটা প্রতীকী হামলা দিয়ে ইরান বুঝাতে চেয়েছিল যে তেহরান চাইলে কিন্তু যে কোনো জায়গায় পৌঁছাতে পারে, সেই সক্ষমতা তার হয়েছে। তো ইরানের সে হামলা বা কাতারে আলোচনার সময় ইসরায়েলিরা হামাসের উপর যে হামলা, দুটোর মধ্যে গালফ অফ ডিফারেন্স দেখি। একটা হচ্ছে নিজের শক্তি দেখানো, পুরোটা এলিমিনেট করার জন্য। আর অন্য অ্যাঙ্গেলটা হচ্ছে, আমরা জানি যে দোহায় আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারবেস আছে। সেই এয়ারবেসে যখন ইসরায়েল হামলা চালাবে, আমেরিকান মিত্র বা তার মেন্টর বলি, যেভাবেই দেখি না কেন, আমেরিকাকে না জানিয়ে তার কোনো উদ্যোগ নেওয়ার কথা ছিল না। তার মানে এটা জেনে শুনে হোয়াইট হাউসের থেকে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের গ্রিন সিগন্যাল ছিল, এবং সিগন্যাল না থাকলে তো এই হামলা হয় না। তো সেই জায়গায় আপনি যেটা বলছেন, সদিচ্ছার অভাব, ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা, এটাকে আমার কাছে ঠিক খুব বেশি আন্তরিকভাবে আমি দেখতে চাই না, এবং আমি কনভিন্স না যে তাদের সদিচ্ছা আছে এবং তারা সমস্যার সমাধান আন্তরিক। রাইট। আপনার কাছে আরও একটা প্রশ্ন আছে, সেটা পারভেজ ভাইয়ের কাছেও আছে, সেটা হচ্ছে এই যে সংঘাতটা চলছে, এটা তো তাদের অভ্যন্তরীণ, মানে মার্কিনীদের মধ্যে নানান ধরনের অসন্তোষ তৈরি করেছে, এবং গত 50 বছরে আমরা এইরকম দেখিনি। অবশ্যই তখন সোশ্যাল মিডিয়া ছিল না, হুইচ ইজ ভেরি ট্রু, আনডিনায়েবল। কিন্তু এই অসন্তোষ নিয়ে একটি সরকারকে 4 বছর পার করতেই হবে, বিষয়টা কি সহজ হবে তাদের জন্য? বিষয়টা খুব কঠিন, বিশেষ করে যখন ইরান ইসরায়েলের সংঘাতের কথা বলছি, এবং এই মধ্যেই কিন্তু নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসেবে ট্রাম্পকে ভাবা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে। এগুলা নিজেই বলছেন, ইভেন আমাদের দেশের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হয়ে আলোচনাটা করছে, আমার দেশে হয়েছিল 8 বছর আগে রোহিঙ্গা যখন নামে, তখন বলা হচ্ছিল যে আমরা শান্তিতে নোবেল পাবো। কারো কাছে এগুলো একটা প্রজেক্ট, যে নোবেল শান্তি স্ট্রংলি, এবং অনেক সময় আমরা দেখা হয় নোবেল শান্তি পুরস্কার কে দেয়, কেন দেয়, কিভাবে দেয়, সেটাও জানা, এবং সে নিয়ে প্রশ্ন আছে। আপনি বারাক ওবামার কথা বলছিলেন, উনি বলছিলেন যে পার ইয়ার $3 বিলিয়ন একটা ফান্ড থেকে যায়, এর বাইরে তো আরও ফান্ড আছে, সেটা কেউ 6 বিলিয়ন 8 বিলিয়ন বলেন নানানভাবে। তো কাজেই আমি জুন মাসের ইরান ইসরায়েল সংঘাতের কথা এই জন্যই মনে করিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমি যদি ভুল না করি 2য় বা 3য় দিন থেকে আলোচনা হচ্ছিল মিডল ইস্ট ক্রাইসিস প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব করে ভোগাবে। কারণ আমরা যখন এবছরের গোড়ার দিকে আমেরিকার ইলেকশনে দেখছিলাম, সেখানে কিন্তু আমেরিকান ম্যাপের ব্লু বলে কিছু ছিল না, অল রেড। তো সুইং স্টেট বলে কিচ্ছু ছিল না। তারপর
বোথ সিনেট এবং কংগ্রেসে সেখানে ডমিনেট করতে শুরু থেকে এরকম ছিল, আলটিমেটলি সেদিকে গেছে। তো যেই জায়গায় এসে ডোনাল্ড ট্রাম্প এখন এসে দাঁড়িয়েছেন টালমাটাল অবস্থা, আমরা মিডল ইস্টের কথা বলছি, ওয়াই নট রেসিপ্রোকাল ট্যারিফ, ওয়াই নট রাশিয়া ইউক্রেন ওয়ার, ওয়াই ভারতের সাথে সম্পর্ক, সব মিলিয়ে এমন একটা টালমাটাল অবস্থায় মিড টার্ম কী হয় সেটা বলা মুশকিল। এবং একটু আগে আমি যেটা মনে করি যে গোটা দুনিয়ার মতো মার্কিন সমাজ এবং যুক্তরাষ্ট্রে তো বটেই এই যে এথনিক ক্লিনজিং মিডল ইস্ট অন্যান্য ইস্যুর মতো বড় হয়ে দেখা দিয়েছে। আর আজকালকার যুগে আপনি জিনিসগুলো গোপন করতে পারেন না। উনি যে কথাটা বলছিলেন যে ইসরায়েলি লবির সাথে না যাওয়াতে, তাদের অন্ধভাবে অনেক কিছু সাপোর্ট না করাতে কিন্তু আমেরিকান পলিটিশিয়ানদেরকে লেবেলিং করা হচ্ছে। তো সব মিলিয়ে এই সংকটটা যুক্তরাষ্ট্রের ভিতরে বাইরে অনেক জায়গায় ধাক্কা দিবে এবং ধাক্কা দেওয়াটাই খুব স্বাভাবিক। আমি ছোট্ট করে বলতে চাই, রেসিপ্রোকাল ট্যারিফ যখন বলেই ফেললাম, নিশ্চয় মনে আছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এত বড় এবং দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকার সত্ত্বেও কিন্তু সেই ট্যারিফের ক্ষেত্রে ছাড় দেয়নি। এবং আমরা জানি ট্যারিফটা কিন্তু শুধু ট্রেড ইস্যু না, ইটস এ জিও পলিটিক্যাল অ্যান্ড জিও ইকোনমিক্যাল ইস্যু। বিকজ রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে আপনার রাশিয়াকে যেভাবে ইন্ডিয়া ব্যাকআপ করেছে তার ফলটা কিন্তু হারে হারে পাচ্ছে। এবং এরপর ঘটনা পরম্পরায় যদিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে শি জিনপিং নরেন্দ্র মোদীর মিটিং হলো, অজিত দোভাল মস্কোতে গিয়ে তাদের ডিফেন্স এবং সিকিউরিটি এস্টাবলিশমেন্টের সাথে মিটিং করলেন, ওটাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। তার মধ্যে আমরা দেখছি সৌদি আরব এবং পাকিস্তানের ডিফেন্স স্ট্র্যাটেজিক একটা অ্যালায়েন্স হয়েছে, যেটা বলছে নতুন করে ভারত টেনশন তৈরি করেছে। এবং খুব অবাক করার ব্যাপার, এটা নিয়ে রিয়াকশন এখনো কম। ঠিক কাছাকাছি সময়ে চাবাহার পোর্ট নিয়ে সেন্ট্রাল এশিয়ার সাথে ইন্ডিয়া ইরান কানেক্টিভিটি, সেই চাবাহার পোর্টের উপর ইউএস স্যাংশন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কি অনেকগুলো ফ্রন্টিয়ার কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প খুলে ফেলছেন। এই জন্য আমি অনেক ইস্যু আনলাম। তো এই এতগুলো ফ্রন্টিয়ার খোলার ফলে আমি মিড টার্মে কিন্তু ট্রাম্পের সংকট বা সমস্যায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে বসে।